হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এমন একটা আমরা ঘটনা শুনবো, যেই ঘটনাটা শোনার পর আমারও একটা সময় সত্যি কথা বলতে বিলিভ হচ্ছিল না। হ্যাঁ, এমন একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তবে ঘটনাটা একদম যে সত্য, আমি সেটা প্রমাণ পেয়েছি। ঘটনাটা যে বোন শেয়ার করছিল, তার মায়ের সাথে আমি কথা বলতে চাই। একটা সময় আমি বললাম যে, বোন তোমার মাকে একটু দাও তো, আমি তোমার মায়ের সাথে একটু কথা বলবো। বোন তার মাকে যখন দেয়, তখন আমি বিষয়বস্তুটা কি সেটা জানতে চাই। তখন বোনের যে মা আমাকে তার সত্যটা বলেন। সত্যি বিলিভ করি যে হ্যাঁ, বাস্তবে সত্যি সত্যি এরকম হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে একটা অবিশ্বাস্য, কিন্তু অবিশ্বাস্য কেন বলছি, হ্যাঁ বিশ্বাস না হলেও ঘটনাটা একদম সত্য। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নাও। আমরা ঘটনার দিকে যাবো, আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে শান্ত হয়ে বসে শুয়ে ঘটনাটা শোনো, জাস্ট এনজয় করো। ঘটনাটা এতটাই ভয়ের, আমি কথা দিতে পারি তোমাদের আজকে ভয় লাগবেই লাগবে। তো চলো, আমাদের এক বোন ঘটনাটা পাঠায়। বোন বলে, দিদিভাই এই ঘটনাটা আমার নিজের কাকার মেয়ের সাথে ঘটে। ঘটনাটা হয়তো শুনলে অনেকেই ভাববে যে হ্যাঁ হতে পারে, আবার অনেকেই ভাববে যে এরকম হতে পারে। হ্যাঁ, এরকমও বাস্তব হতে পারে। তাহলে চলো ঘটনাটা শেয়ার করি। তো ঘটনাটা হচ্ছে যে বোন বলে দিদিভাই আমার কাকার মেয়ের বয়স হচ্ছে 19 বছর। ও সবে মাধ্যমিক পাশ করার পর জানো তো একটুখানি মানে 5, 6, 7 অব্দি তাও বাবা মায়ের কথা শুনলেও 9, 10-এর পর থেকে এমনি ছেলেমেয়েরা একটুখানি অবদ্ধ হয়ে যায়। বেশিরভাগ দেখা যায় কথাবার্তা শোনে না। তো ঘটনাটা হয় ঠিক এই রকম। আমার যে কাকার মেয়ে যখন মাধ্যমিকটা দেওয়ার পর ওর অনেক বন্ধু বান্ধব বেড়ে যায়। মানে বাড়িতে থাকে না, বাড়িতে মা বাবাকে ঠিক মতো টাইম দেয় না, সারাক্ষণ শুধু উড়ু উড়ু মন, এইদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে বাইরে। তো আমার যে কাকি কাকি এইসব জিনিসগুলো একদমই পছন্দ করেন না। কাকি রাগারাগি করেন, কাকি সবসময় বাড়িতে বকাবকি করে। এই নিয়েও বাড়িতে অশান্তি। কারণ বগলে পারে ও কি করতো, ওর বাবাকে বলে দিত, বাবা আমাকে মা আজকে মেরেছে। এদিকে কিন্তু মারিনি, হয়তো বকা দিয়েছে, কিন্তু সেটা নাম দিয়ে দিল কি আমাকে মেরেছে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে হতো কি তুমুল অশান্তি। প্রায় দিনের পর দিন বাড়িতে অশান্তি চলতো। আর সেই অশান্তির সুযোগ নিয়ে আমার কাকার মেয়ে এইদিক ওইদিক সেদিক ঘুরে বেড়াতো। আজকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা যে ওদের বলা ভুল। কাকা যেহেতু নিজের কাকা, আমাদের পরিবারে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, সত্যি কথা বলতে এইটা না মানে আমাদের কারো ধারণা ছিল না। আমরা এসব ভূত প্রেত আত্মা এসব জিনিস নিয়ে আমরা কোনো দিনই সত্যি কথা বলতে সেরকম ভাবে কারোরই কোনো ইন্টারেস্ট নেই আত্মার প্রতি। হ্যাঁ মানে আহ আত্মা যে আছে, মানুষ মারা যাবার পর তার অস্তিত্ব থাকে, এরকম আমরা বইতে পড়েছি, গল্পে শুনেছি, ইউটিউবে প্রচুর প্রচুর কন্টেন্ট হয়, সেগুলো শুনেছি। কিন্তু আমার কাকার মেয়ের সাথে এরকম হবে এইটা মানে ধারণাও করতে পারিনি, সত্যি কথা। এবার ঘটনাটা ঘটে ঠিক এই রকম। 2000 সালটা ছিল 2023। ওই 2023-এর ঠিক কালী পুজোর সপ্তাহখানিক আগে ঘটনাটা ঘটে। তো কাকার মেয়ের সাথে ঘটনাটা ঘটে ঠিক 2023 সালের কালী পুজোর সপ্তাহখানিক কি 5 দিন আগে। বলছে কাকির মেয়ে বোন তো কারোর কথা শুনতোই না,
ও কালী পুজোর ঠিক সপ্তাহখানেক আগে মাকে বললো, মা দুর্গাপুজোর সময় তো চুল কাটিনি, কালী পুজোর সময় চুল টুল কাটবো, দুর্গাপুজোটা 4 দিনের হয়, খুব একঘেয়েমি লাগে, কালী পুজোটা বেশ বন্ধুদের বাড়িতেও হবে, তো দুর্গাপুজোটা তো কারোর বাড়িতে হয় না, মণ্ডপে মণ্ডপে পাড়ায়, তো সেরকম ভাবে ও আনন্দ করতে পারে না। কিন্তু যদি বন্ধুর বাড়িতে হয় তাহলে বন্ধুর বাড়িতে বান্ধবীর বাড়িতে ও যেতে পারবে, তার জন্য ওকে একটু গ্রুমিং করতে হবে। তা কাকি বলে যে দেখ, কালী পুজোর সময় চুলটা কাটিস না, পুজো তো হয়েই গেল, আর চুল কাটার কি আছে, আবার নয় পরে কাটবি, আসছে বছরে কাটবি। তো বোন বলে, আবার একটা বছর পর চুল আমার অনেক বড় বড় হয়ে যাবে, হবে না, আমাকে চুল কাটতেই হবে। তো ও কারোর কথা না শুনে ওই 5 দিন আগে, কালী পুজোর 5 দিন আগে চুল কাটতে যায়, আরো বান্ধবীদের সাথে চুল কাটতে যায়। এবার ও যখন চুল কেটে বাড়িতে আসে, হঠাৎ করে সেই দিন সন্ধ্যা পর, মানে ও মোটামুটি দুপুরবেলা বেরোয়, বাড়িতে ফেরে ওই 6:30 7টার দিকে। আসার পরে খুব অদ্ভুত একটা বিহেভিয়ার শুরু করে বাড়িতে। এবার আমার বাড়িতে মা, বাবা, উম তারপরে কাকা কাকি সবাই ব্যস্ত হয়ে যায়, আমিও যাই ছুটে যে বোনের কি হয়েছে। ও হি 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 করে হাসছে, বড় বড় করে তাকাচ্ছে, আর মাথাটা সমান এরম এরম করে চুলগুলোকে দোলাচ্ছে। তো আমার কাকা তখন বলল যে, এই কিরে, ভূতে ধরেছে নাকি? মানে একটা আমাদের আছে না, কিছু হলে পরে আমরা বাড়িতে মা বাবা বলে, দেখবে এই ভূতে ধরেছে তোকে। ঠিক আমার কাকা বলল, কিরে তোকে ভূতে ধরেছে নাকি? বলতে ও না, মানে খুব হাসছে, ওকে ভূতে ধরেছে বলছে, ও তাতেও খুব হাসছে। তখন আমার কাকা বলল যে, এই কাকিকে বলছে, মানে ভাবছো ফাসলামি করছে, ও একটু খুব ফাসলামি করতো বাড়িতে, একটু না খুব। তো আমার কাকা আমার কাকিকে বলছে, এই যাও তো, বাইরে উঠোন থেকে তোমার উঠোন ঝাড় দাও, ওই ঝাঁটাটা নিয়ে আসো, বাইরে যে উঠোন ঝাড় দাও ওই ঝাঁটাটা নিয়ে আসো তো। বলতে তখন আমার বাবা মা বলছে, না না, ও এরকম করছে, মনে হচ্ছে না যে ও ওইটা ফাসলামি করছে। তখন না, সত্যি কথা বলতে, মানে যখন বলে যে না না ও ফাসলামি করছে না, দেখো হয়তো ওর সত্যি সত্যি কোনো কিছু একটা হয়েছে, ও তো এরকম কোনো সময় করে না, আর ও ফাসলামি করবেই বা কেন, ও চুল কাটতে গেল আনন্দ করে। তো যাই হোক, তখন আমার কাকি বলছে যে, কি রে তোর কি হয়েছে? তা বোনকে কি করে, ওই বাড়িতে ধুনো ধরায়, মানে একটা আমাদের হয় না যে হয়তো হাওয়া বাতাস কিছু লেগে গেছে, আসছিল, আর বোনের কিন্তু চুলগুলো বেশ বড় বড় কোমর পর্যন্ত। তো কাকি কি করে, ধুনো ধরায়, ওর মধ্যে 3টে লঙ্কা আর তোমার কর্পূর নিয়ে, আর কালো সর্ষে একসঙ্গে বোনের মাথা দিয়ে ঘুরিয়ে ওর মধ্যে পুড়িয়ে দেয়। দিতে প্রচন্ড ধোয়া হচ্ছে লঙ্কার। তো আমার কাকা বলছে যে, তুমি ঘরের বাইরে ওটা দিয়ে আসো, তুমি ঘরের মধ্যে এরকম করে দিলে ঘরে তো টেকা যাচ্ছে না। তো তখন আমার কাকি বাইরে দিতে যায় যখন, তখন আমার মা বলছে, দেখো আমার মনে হচ্ছে না ওর কোনো রকম মানে স্বাভাবিক কিছু, আমার ঠিক জিনিসটা সুবিধার বলে মনে হচ্ছে না, তুমি একটা কাজ করো, ওকে নিয়ে এখনই তুমি গিয়ে দেখাও, মৌলবীকে দেখাও, আমাদের ওখানে মৌলবী বসে, মৌলবীকে দেখাও, আমার ঠিক ওকে সুবিধার বলে মনে হচ্ছে না। আমাদের বোন বলছে, দিদি ভাই আমার কাকার মেয়ের চোখগুলো না দেখে ভয় লাগবে, চোখগুলো এমনিতে মোটামুটি নর্মাল মানুষের মতো, কিন্তু খুব বড় হয়ে গেছে, আর চোখের দুদিকে না, এই পাশটা আর এই পাশটা না চোখটা লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে না অনেক কেঁদেছে, চোখ মুচড়ে মুচড়ে অনেক কেঁদেছে, চোখ লাল। তো দেখে না ওকে স্বাভাবিক মনে হচ্ছে না। তো আমার মা তখন আমার কাকিকে বলে, তুমি নিয়ে যাও, এখন তো বেশি মানে রাত হয়নি, সবে 7:30 8টা বাজে, ও তো এসেই ওরকম করছে, ওকে নিয়ে গিয়ে এখনই দেখাও, ওরকম কিছু হলে রাতটুকুনি কমসে কম আমরা নিস্তার হয়ে শুতে পারবো, তারপর না হয় সকালবেলা ছুটোছুটি করা যাবে, কিছু তো একটা হয়েছে। তো যাই হোক, ওকে নিয়ে তো যাওয়া যায় না কোনোভাবে, মানে আমার কাকা ধমকাতে ধমকাতে হাত ধরে খাট দিয়ে নাববে না, টেনে নাবিয়ে নিয়ে যায়। যখন যায় মৌলভী সাহেব তার আগে বেরিয়ে গেছে। তো যখন মসজিদে নিয়ে যাওয়া হয়, তখন সবাই বলল যে ওর তো মনে হচ্ছে জোরদার হাওয়া বাতাস লেগে গেছে কিছুর, ওকে আপনারা বাইরে বসিয়ে রাখেন, মৌলভী সাহেব আসবে। তো মৌলভী সাহেব আসে প্রায় 1.5 ঘন্টা পর। তো তখন রাত প্রায় 9টা বাজে। তখন আমার কাকা, আমার মা বাবাও গেছে, আমিও গেছি, বোনকে ধরে রেখেছি আমি জাপটে, ভয় তো লাগছে কিন্তু কি করব, তার মাও আছে, আমার মা আছে, এবার যতই হোক নিজের
কিছু তো বলার নেই, এবার না ধরলেও তখন কাকা বকবে, বাবা বকবে। তখন ওই যখন মৌলভী সাহেব আসে, মৌলভী সাহেব এসে বলছে, কিরে কোথায় গেছিলিস? চুল কাটতে গেছিলিস? সব জেনে নিয়েছে কাকির মুখে। বলছে চুল কাটতে গেছিলিস? হ্যাঁ, চুল কেটে তুই কোথায় গিয়েছিলিস বল, সত্যি করে বল। ও কোনো মতো বলবে না, ও মাথা তো এরম এরম করে দুলিয়েই যাচ্ছে, নেবে, ও বলবে না। বলছে বল, বলবি না? তুই কোথায় গেছিলিস বল, তুই যদি বলিস তাহলে বেঁচে যাবি, যদি তুই না বলিস তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে আমি শেষ করে দেবো। আমি জানি তুই কে ওর শরীরে আছিস, সত্যি করে বল। কোনো মতে বলবে না, কোনো মতে বলবে না, সত্যি করে বল। না, বলছে কি, যখন মৌলভী সাহেব বলছে কি যে দাঁড়া, এই ভিতর থেকে ওখান থেকে ওইটা নিয়ে আয় তো, মানে কিছু নাম বলছে না, ওইটা নিয়ে আয় তো। তখনই না হঠাৎ আমাদের এই বোন যে ঘটনা শেয়ার করে, তো পরিচয়টা হাইট রাখে, কারণ জানাজানি হলে পারে কাকা কাকি ওরাও রাগারাগি করবে, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তার জন্য পুরো হাইট রাখে। বলছে দিদি ভাই, যখন সেই মৌলভী সাহেব বলছে একজনকে ভিতর থেকে ওটা বের করতো, বলছে আমার ওই বোন মানে কাকার মেয়ে, ওরে সর্বনাশ, আমি ছেড়ে দিয়ে পুরো বাইরে চলে এসছি। ও বলছে কি করবি আমাকে, কি করবি মৌলভী? তুই তুই আমাকে চিনিস না, তুই সাইকেল নিয়ে ওই পুকুর পাড় দিয়ে রাতে বাড়ি ফিরিস না, দেখ আমার সাথে যদি বাড়াবাড়ি করিস তোকে আমি পুকুরে ডুবিয়ে মারবো, সাইকেলের যে রিং তোর আমি গলায় ঢুকিয়ে দেবো। হি, তুই আমাকে কিন্তু সাহায্য করতে পারবি না মৌলভী, বেশি বাড়াবাড়ি করিস না। এরকম করে বিকট একটা হাসি হাসছে। বোন বলছে দিদি ভাই, বোনের সাথে মানে এই ঘটনাটা ফোনে শুনেছি তো, রেকর্ড আছে আমার। বোন বলছে দিদি ভাই, আমি তোমাকে বোঝাতে পারছি না, ওর যে হাসির শব্দ না, যে মসজিদে গেছি একদম সামনে একটা মাঠ আছে, ওই মাঠে আসলে ঈদের সময় ওখানে সবাই নামাজ আদায় করে, ওই মাঠের পাশেই রাস্তা। বলছে রাস্তার লোক সব জড়ো হয়ে গেছে, ওর পুরো গলাটা না, মানে ও তো একটা 19 বছরের মেয়ে, তার গলা কতটা ভারী হতে পারে, ওর শরীরের মধ্যে যে মানে কোনো পুরুষ আছে সেটা বোঝা যাচ্ছে, কোনো পুরুষ ওর শরীরে আছে। তখন না আমার গা কাটা দিচ্ছে, বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, তোমাদের বলছে আমার গা কাটা দিচ্ছে। তখন ওই মৌলবী তখন বলে যে দেখ, আমাকে চোখ রাঙিয়ে তুই ভয় দেখিয়ে তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। তুই কি ভাবছিস আমাকে ভয় দেখিয়ে তুই চোখ রাঙিয়ে তুই কি আমাকে চুপচাপ করে বসিয়ে রাখবি? একটা চড় তোর গালে আমি মারবো, একটা চড় যদি তোকে আমি মারি, তুই এমনিতেই মেয়েটাকে ছেড়ে পালিয়ে যাবি। বল, তুমি তুই কি আমার একটা হাতে চড় খাবি? দেখ, এই দুটো হাত, এই দুটো হাত দিয়ে আমি কোরআন শরীফ পড়ি, ধরি, দেখ খুব পবিত্র হাত, এই পবিত্র হাত যদি তোর গালে আমি দিই তাহলে আমার হাতটা অপবিত্র হয়ে যাবে, কিন্তু তুই যদি আমাকে বড় বড় কথা বলে হুমকি দিস, আমি এই হাত দিয়ে তোর গালে এমন একটা চড় মারবো, তুই কিন্তু আর কোনোদিন তোদের দলে গিয়েও, তুই তখন পেতাত্তা হয়ে গেছিস না, তোর লজ্জা করে না? তুই এই মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে ধরেছিস, তুই পেতাত্তা হয়ে গেছিস, তোদের পেট আত্মার যে সভাপতি আছে না, তোকে সেখানেও ঢুকতে দেবে না, গুরুবেই নেবে না তোকে, তোকে একটা থাপ্পড় মেরে তোকে আমি বদনাম করে দেবো, তোদের সমাজে তোকে ঢুকতে দেবে না। তুই যাবি মেয়েটাকে ছেড়ে? তুই বল। মানে মৌলভী সাহেবকে তুই তাকারি করে ওরকম করে বলে তো। এবার এত লোক হয়ে গেছে ওনার কাছে, তো প্রচুর নাম ডাক, এত লোক আছে, কেউ তো ওরকম ভাবে কোনো সময় বলে না, মানে মৌলভী সাহেবের কথাটা খুব লাগে। তখন আমার বোন মানে কাকার মেয়ে একদম এরকম ঘুমিয়ে পড়ছে, একদম ঘুমিয়ে পড়ছে। তখন মৌলভী বলছে কি, এই তোমরা শোনো, এ নাটক করছে, এ এখন কাঁদবে, এ এখন চিৎকার করবে, এ সব নাটক করছে, এর নাটক একদম তোমরা কেউ এর নাটকের কিন্তু মিশবে না। যদি আমার কাজে কোনো বাধা তোমরা দিয়েছো
তাহলে পরে সব কটাকে এখান থেকে ভাগিয়ে দেবো বাড়ি। তো তখন আমার কাকা বলছে যে না মৌলভী সাহেব আমরা কিচ্ছু বলবো না, আপনি আপনার মতো করে ওর চিকিৎসা করেন, আমরা শুধু নীরব শ্রোতা, আমরা শুধু বসে দেখবো, আমরা কিচ্ছু বলবো না। তো আমার কাকি কাঁদছে, আমার মা কাঁদছে, আমারও তো চোখে জল এসে গেছে ওদের কান্না দেখে। তারপর ও যা করছে, যাই হোক অনেকক্ষণ পরে ও চুপচাপ এরকম করে, বোন চুপচাপ এরকম ঝিমিয়ে গেছে, পুরো একদম ঝিমিয়ে এরকম করে বসে আছে। তারপর মৌলভী সাহেব ওর সামনে এসে বসলো, একটা ছক কাটলো, কিছু একটা ছক কাটলো, কেটে আতর নিল, আতরটা নিয়ে না ওর নাকের কাছে এরম করছে। মানে আতরটাকে জাস্ট ওর নাকের কাছে দিচ্ছে, তো ও না এরম করছে। মৌলভী মৌলভী তুই কাজটা ভালো করছিস না মৌলভী, তুই আমাকে ছেড়ে দে মৌলভী, মৌলভী মৌলভী তুই কাজটা ভালো করছিস না মৌলভী, মৌলভী মৌলভী। মৌলভী সাহেব তখন বলছে কি, তুই আমাকে মারবি না রে, সাইকেলের চাকা তুই আমার গলায় ঢুকিয়ে দিবি না, তুই আমাকে বাড়ি যাওয়ার পথে পুকুরে ডুবিয়ে মারবি না, তোকে আজকে কে বাছাই তুই দেখ, তুই আমার পেছনে পড়েছিস, তো তুই মেয়েটাকে ধরেছিস, একটা বাচ্চা মেয়েকে ধরেছিস, অপরাধ করেছিস, তুই গুনাহ করেছিস, তারপরেও তুই বলছিস মেয়েটাকে যখন আমি তোর কবল থেকে ছাড়াতে চাইছি, তুই আমাকে বলছিস কি পুকুরে ডুবিয়ে মারবি, সাইকেলের চাকা আমার গলায় ঢুকিয়ে দিবি, তোকে আজকে কি করবো। মানে এখানে বোন বলছে দিদি ভাই আমার ওই কাকার মেয়ে, আর এইদিকে হচ্ছে আমরা, আর একদিকে হচ্ছে মৌলভী সাহেব, মানে আমাদের কথা মৌলভী সাহেব শুনছেই না, এতটা রেগে গেছে। মৌলভী সাহেব একটাই কথা বলছে যে ওকে আমি বুঝে নেবো। মানে আমার যে বাবা কাকা বলছে যে মৌলভী সাহেব যদি কিছু অপরাধ হয় আমরা আপনার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দেন, বলছে একদম চুপ, তোরা কথা বললে তোদেরকে এখান থেকে আমি বের করে দেবো। সুমন বলছে যদি তোরা বেশি কথা বলিস তোদের সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে আমি বের করে দেবো, সব কটাকে, বল কি করবি। ওর সাথে আমাকে বুঝতে দে, ও কত দরের কত বড় পেতাত্তা আজকে আমি দেখছি, ও আমার পাল্লায় পড়েছে। সেই কোনো মতো তো বোনের শরীরে যে ঢুকেছে সেও ছাড়বে না, এইদিকে যে মৌলভী সাহেব সেও ছাড়বে না। মৌলভী সাহেব লাস্টে বলছে দেখ বান্দা, তুই কে, কোথা থেকে এসছিস, তুই ভালো মতো বল, তুই এই মেয়েটাকে ছেড়ে যাবি কি যাবি না, তোকে পরিষ্কার কথা বলছি, তোর যেটা মনের ধারণা তুই বল, তুই একে ধরেছিস তো, তুই যাবি কি যাবি না। তখন বোনের গলা দিয়ে, মানে বোনের শরীরে যে আছে সে বলছে মৌলভী দেখ, তোর সাথে আমার কোনো কিছু কিন্তু দুশ্মনী নেই, তুই আমার রাস্তায় আসিস না, আমি তোকে ভালো কথা বলছি, তুই তোর মতো থাক, তাহলে তুই বেঁচে যাবি, তুই আমাকে কিন্তু ভাবিস না আমি কা পুরুষ। দেখ আমি 27 বছর ধরে তোদের ওই পাড়ার মোড়ে যে চাপা ফুলের গাছটা আছে সেখানে আমি থাকি 27 বছর ধরে কেন থাকি তুই জানিস। তখন মৌলভী বলছে কেন থাকিস 27 বছর ধরে, তোর কোনো গতি হয়নি, আল্লাহ তোকে নেয়নি, এমন গুনাহ করেছিস তুই, 27 বছর ধরে চাপা গাছে রয়েছিস। তখন আমার কাকার মেয়ে বলছে 27 বছর ধরে আমি অপেক্ষা করছি, 27 বছর ধরে আমার ভালোবাসা, 27 বছর আগে ওর সাথে আমার বিয়ে হবার কথা ছিল। হ্যাঁ আমার বয়স হয়েছে, ওর এখন 19 বছর বয়স, ও আমার সেই 27 বছর আগে হারিয়ে যাওয়া সেই ভালোবাসা, ওর নাম ছিল রত্না। তখন মৌলভী সাহেব বলছে কিরে তুই হিন্দু ঘরের ছেলে, সত্যি করে বল, না মুসলিম, বলছে হিন্দু। বলছে বল তোর কি জীবনের কোনো প্রেমের গল্প আছে। তখন কাঁদছে আর বলছে, মানে বোন কাঁদছে আর বলছে হ্যাঁ আমার জীবনের খুব কষ্ট একটা কাহিনী আজকে আমি বলবো, বল মৌলভী আমাকে তাড়াবি না, বল কথা দে, বল বল মৌলভী বল। মৌলভী সাহেব তখন বলছে দেখ
তোকে তাড়ানো রেখে দেওয়াটার মালিক আমি না, মালিক হচ্ছে ওপরে বান্দা বসে আছে সেই সব। তোর হিন্দুতে ভগবান, আমি মুসলিম আল্লাহ, সবই তো এক রে পাগলা। কিন্তু তুই মেয়েটাকে ধরলি কেন? মৌলবী ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করছে। আমার বোন বলছে আমি 27 বছর আগে মারা যাই, ওর জন্যই তো মরেছিলাম। ও আমাকে ভালোবাসতো, আমি ওকে খুব ভালোবাসতাম মৌলবী, খুব ভালোবাসতাম। কিন্তু জানিস, ও আমাকে বলল একটা কাজ বাজ করো, বাড়ি থেকে বিয়ে দেবে না, তুমি তো বেকার, তোমার সাথে আমার বিয়ে হবে না। আমি শুনে রাতের পর রাত ঘুমাতে পারিনি, কিভাবে পয়সা জমাবো মৌলবী। আমার কষ্টের কথা আমি কি বলবো। আমি অনেক কষ্টে একটা দোকানে কাজে লাগি, সেই দোকানে আমাকে 4,000 টাকা দিত, আমি কাজ করতাম। হঠাৎ একদিন রত্না, এই যে এ এ এ আমি এর শরীর দিয়ে যাবো না তো, ওকে আমি নিয়েই যাব। এই রত্না আমাকে এসে বলল, দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার বাড়ি দিয়ে ছেলে দেখেছে, আমি ওখানেই বিয়ে করব। তুমি যা কাজ করো, 4,000 টাকার মাইনেতে আমাদের জলও গরম হবে না, তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ, 2 দিন পর বাচ্চা হবে, পড়াশোনা, তোমার মায়ের ওষুধ, তোমার বাবার ওষুধ, আমার ওষুধ, আমার ক্রিম, কসমেটিক্স, চুড়িদার তুমি কিনে দিতে পারবে। খাও তো মাত্র 4,000 টাকা। এক নিমিষে ওর কথাগুলো শুনছি, ভাবছি এতদিনের ভালোবাসা, 4 বছরের সব শেষ। 4 বছর ভালোবাসার পর সব শূন্য হাতে যে ধরেছিল, আজকে আমার হাত পড়ছে, এই সময় আমাকে ছেড়ে দিচ্ছে, এইসব কথা বলছে, আমি নিতে পারছি না। আমি বলছি রত্না, রত্না তুমি কি বলছো রত্না? ও আমাকে বলল, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো না, তাহলে তুমি এখান থেকে কদিনের জন্য কোথাও সরে যাও, তুমি এখানে থাকলে আর যাই হোক আমার বিয়েটা হবে না। আমি জানি না ওই সময় পাগলামি করছিলাম, অনেক কাটনা কাটি। বন্ধুরা আমাকে বলল, রত্না কিচ্ছু করবে না। আমি বলছি ওটা রাগ অভিমানে বলেছে, তুই এখান থেকে কোথাও চলে যা। আমি চলে গেলাম গুজরাটে, আমার মামার ছেলে, বড় ছেলে গুজরাটে কাজ করে, ওখানে চলে গেলাম। গুজরাটে যাবার পর আমি আর কোনো খোঁজ খবর রাখিনি। হঠাৎ আমার মোবাইল ফোনটা জলে পড়ে খারাপ হয়ে যায়। ছটফট করতাম, কিন্তু আমি যোগাযোগ করতে পারতাম না, কারণ আমার কোনো বন্ধুর নাম্বার বা আমার বাড়ির নাম্বার আমার ফোনেই ছিল, কিছুই মনে ছিল না। যদি আমি আমার মামার বড় ছেলের কাছে থাকতাম তাহলে ওনায় ফোন করতে পারতাম, কিন্তু আমরা অনেক দূরে দূরে কাজ করতাম। একদিন ছিটকে আমি ওখান থেকে চলে আসি কলকাতায়, এসে দেখলাম রত্নার বিয়ে হয়ে গেছে। আমি নিতে পারিনি, আমি সেই কষ্ট নিতে পারিনি। সেদিন রাতে কাউকে কিছু না বলে একবার রত্নার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করি। রত্না আমাকে বলল, এর পরে তোমায় দেখলে আমার স্বামীকে দিয়ে মার খাওয়াবো। এই কথা আমার বুকে লাগে, আমি সহ্য করতে পারিনি। 4 বছরের ভালোবাসা, সেই মেয়েটার জন্য আমি এত ছেলেকে পিটিয়েছি, সেই মেয়েটা আজকে তার স্বামীকে দিয়ে আমাকে মার খাবে বলছে। সেদিন রাতেই চুপচাপ মা বাবার সাথে গল্প করে গলায় দড়ি দিলাম, নিজের জীবনটাকে শেষ করে দিলাম। দেবার পর আমি এই চাপা গাছের গোড়াতেই আমার আস্তানা গেড়ে বসে আছি। কোনো না কোনো দিন আমি তোকে পাবো, আমি তোকে পাবো, আমি ওকে নিয়ে যাব। মৌলবী তুই আমাকে মদত কর, এইটুকুনি কর মৌলবী। আমি তো জানি তুই আল্লাহর নেক বান্দা, তুই তো আমার খারাপ করবি না, তুই তো আমার ভালো করবি মৌলবী। তুই আমাকে সাহায্য কর মৌলবী, আল্লাহ তোকে ফারিস্তা করে জান্নাতে পাঠাবে, কর মৌলবী। বোন বলছে, এগুলো সব আমার বোন মুখ থেকে বলছে, কিন্তু গলাটা হচ্ছে ছেলের।
তখন মৌলভী সাহেব মানে চোখের কোণে জল চলে আসে। মানে এই ঘটনাটা যেরকম ভাবে বলে, আমাদের বোন বলে, দিদি ভাই আমরাও রীতিমতো মানে একদম ইমোশনাল হয়ে যাই। আর দর্শক বন্ধু, তোমরা হয়তো লক্ষ্য করেছো এখনো আমার চোখে মানে সত্যি জল এসে গেছে। মানে এরকম সত্যি সত্যি হয়, জানো তো, সত্যি হয়, এটা ভালোবাসা। হয়তো মেয়েটা ভালোবাসেনি ওই সময়, ভালো ছেলেটি বেশি ছিল। সবসময় তো এটা হতেই হবে না যে উভয় ছেলে মেয়ে দুজন দুজনকে সমান ভালোবাসবে, এটা কখনো হয় না। হয় খুব কম, একজনের ভালোবাসা একটু উইক থাকে। ছেলেটি বলে যে আমাকে মৌলভী তুই ওকে নিয়ে যেতে সাহায্য কর, 27টা বছর আমি ওর জন্য আছি। তখন বলছে যে ও তো মারা গেছে, মেয়েটাও তো মারা গিয়েছিল, তাহলে তুই 27 বছর ধরে এখানে বসে আছিস কেন? তুই তাহলে যখন ও মারা গেছিল তখন তো তুই ওর আত্মাটাকে নিয়ে যেতে পারতিস। তখন বলছে না, ওর আত্মা আমি নিয়ে যেতে পারিনি, কারণ ও বিয়ের পর ওর স্বামীর সাথে অনেক দূর চলে যায়, ও সেখানে পৌঁছতে পারিনি, ওর সেই পাওয়ারটা না ছিল না যাবার। ও এইখানেই রয়েছে যে কোনো না কোনো দিন এখানে রত্না আসবে। কিন্তু এখন তোর নাম রত্না না, এখন ওর নাম অপর্ণা, এখন ওর নাম রত্না না। ওর আগে পূর্ণ জন্ম, যে আগে জন্ম ছিল তার তখন নাম ছিল রত্না। সেটা ওর গলা থেকেই ওই যে পুরুষ ভূতটি ধরে আছে বোনকে, তো ওই ওর কাছ থেকেই জানছি আমরা। যাই হোক, মৌলভী সাহেব তখন বলল দেখ, মানে আমার বোনের মাথায় হাত দিচ্ছে এরকম করে, বলছে দেখ তুই শোন ভাই, আমি বুঝতে পারছি তোর বুকে খুব কষ্ট, কিন্তু তুই ভাব তুই মারা গেছিস, ওকে ওকে ছেড়ে আমি তোকে জান্নাত পাইয়ে দেবো, তুই চলে যা, ওর কাছে তুই থাকিস না, এটা ওর সমাজ, ওকে ওর মতো করে বাঁচতে দে, তুই যা। আমি যাব না, আমি যাব না মৌলভী, আমার সব সত্যিটা জানার পর তুই আবার সাথে করিস না মৌলভী, তুই আবার রত্নাকে ফিরিয়ে দে, দে মৌলভী, তুই আবার রত্নাকে ফিরিয়ে দে, তুই পারবি, তুই পারবি, দে তুই ফিরিয়ে দে। তখন মৌলভী বলছে যে দেখ, আমি তোকে ফিরিয়ে দিতে পারতাম যদি এই মেয়েটার কেউ না থাকতো, যদি তুই 27 বছর না হতো, প্রথম যখন তুই সুসাইড করলি তারপর যদি তুই ওকে বিবাহিত অবস্থায় ধরতিস, আমি একটা কিছু করতাম। মৌলভীকে বলতেই হবে, মৌলভী সাহেবকে ওকে শান্ত করার জন্য বলতে হবে, কারণ একটা আত্মারও কিন্তু অনেক ক্ষমতা থাকে। তার মধ্যে 27টা বছর, 27 ইয়ার্স, একটা লং টাইম। ও অপেক্ষা করছে, মৃত্যুর সময় ওর বয়স ছিল 26 বছর, তাহলে ওর এখন মোটামুটি আত্মার বয়সটা ভালোই হয়েছে, 50-এর ওপরে। সেখানে দাঁড়িয়ে মৌলভী তার সাথে খুব সমঝোতা রেখে বুঝিয়ে 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 কথা বলে। তখন সেই ছেলেটি অনেক কিছু বলার পর ছেলেটি লাস্টে বলল ঠিক আছে। অনেক বোঝানোর পর, মানে এত বলতে গেলে এখন ঘটনা 1 ঘন্টার হয়ে যাবে, তো আমি কাট করেই বলছি, মানে অনেক বোঝানোর পর, অনেক প্রতিশ্রুতি দেওয়ার পর, অনেক কিছু দেওয়ার পর, অনেক কিছু নেয়ও, তারপর ও ছেড়ে যায়, চলে যায়। আমাদের বোন বলছে দিদি ভাই, আমার কাকার যে মেয়ে বোনকে বাড়িতে নিয়ে আসা হয়, পড়াশোনা করছিল, গত 2 বছর পর যখন ওর 21 বছর বয়স হয় তখন বাড়ি দিয়ে ছেলে দেখা শুরু করে। ওই যে 2 বছর ও কিন্তু ভালোভাবে পড়াশোনা করছে, বাড়িতে থাকতো, মা বাবার কথা শুনতো, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা সবকিছু, কিন্তু একদম স্বাভাবিক জীবন ছিল। যখনই 2 বছর পর ছেলে দেখা শুরু হলো, তখনই ওর মানে শরীরে একটা বিহেভিয়ার, কথাবার্তা, ও না পুরো পরিবর্তন হয়ে গেল। ও বলতো আমি বিয়ে করব না, আমার বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করতে পারবো না, তোমরা যদি জোর করো তাহলে আমি সুসাইড করব। এইগুলো কেন বলতো সেটা না কেউ বুঝতে পারতো না। আমার কাকা কাকি ওরা ওই মৌলভী সাহেবের কাছে অনেকবার যোগাযোগ করেছে, উনি বলেছে যে না, ও হয়তো বিয়ে করবে না বলে এরকম বলে, সেরকম কিছু না। কিন্তু আমার বোন মানে বিয়ের পাকা কথা হবে পরের দিন, আগের দিন গলায় দড়ি দিয়ে সুসাইড করলো। আমার কাকার একটাই মেয়ে, আমিও আমার বাবার একটা মেয়ে, আমার কাকারও একটাই মেয়ে, সুসাইড করলো।
তারপর পাড়ায় সবাই যেটা বললো, অ্যাকচুয়ালি ও সুসাইড করেনি। আর সেই যে ছেলেটি 27 বছর ধরে ওই 3 মাথার মোড়ে চাপা গাছের তলায় যে ওর জন্য অপেক্ষা করতো, ও চালাকি করে চুপচাপ হয়ে গিয়েছিল, আত্মাটা ওই নিয়ে গেছে। 2 বছর ধরে ওর সাথেই ছিল, কোনো রকম কিছু মানে হয়নি। যে 27 বছর অপেক্ষা করতে পারে একটা মেয়ের জন্য, সে 2 বছর চুপচাপ নীরবে অপেক্ষা করতে পারিনি? যখন বিয়ে হয়নি ঠিক ছিল, বিয়ের কথা বলতেই ও নিজেই সুসাইড করে। ভাবতে পারছো? একদম বাস্তব ঘটনা এটা, একদম বাস্তব ঘটনা তোমাদের আজকে বললাম। এই ঘটনাটা ঘটে হচ্ছে রাঁচিতে, এটাও তোমাদের বলে দিলাম। রাঁচির একটা বাস্তব ঘটনা। রাঁচি শহরে মোটামুটি এই ঘটনার সাক্ষী বহু মানুষ, বহু মানুষ। অনেক কিছু হয়, অনেক কিছু। চলো, আর কালকে তোমরা দীঘার ঘটনা সাথে সত্যতা, যে আমি সত্য ঘটনা তোমাদের উইথ প্রুফ শেয়ার করি, কালকে তোমাদের আরো একবার প্রমাণ করে দিলাম। সাথে যেই বোনের সাথে ঘটনাটা ঘটে, সে কিন্তু তার সেই গেস্ট হাউসের নাম কমেন্টে বলে দিয়েছে, আমি প্রিন্ট আউট করে দিয়েছি। যারা দেখোনি তারা দেখে নাও, দীঘার কোন হোটেলটা হন্টেড। এটা আমরা নতুন একটা হদিস পেয়েছি, এত দূরও এখনো পর্যন্ত আমি যাইনি। আমি ওল্ড দীঘা নিউ দীঘার মধ্যে ছিলাম, এটা তো একদম যেখানে জাহাজ বাড়ি সেই দিকের ঘটনা। তো যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নেবে, শেয়ার করে দেবে তোমাদের পরিবারের সাথে, সাবধান যাতে হয়ে যায় তারা। চলো তোমাদের কমেন্ট গুলো পড়ি। প্রথম কমেন্ট করে বং হিন্দু হেসেল, তারপরে সামিরা, না সরি, তারপর কমেন্ট করেছো সমীর কুমার মুর্মু, তারপর কমেন্ট করেছো সব রেড হার্ট দিয়েছো আমাকে, অ্যাঞ্জেলিনা সোরেন, পার্থ দাস, পরপর দুবার করেছো কিউট দিশা ব্লগ। তারপর নৌবান ভাই বলেছো সোনা দিদি ভাই একবার সোনু ডগিকে নিয়ে যাও দীঘাতে, হোটেলে তোমার সঙ্গে সোনু ডগি ভূতকে কামড়াবে। আচ্ছা নন ভাই সত্যি বাচ্চাদের মতো কথা বলে। তারপরে কমেন্ট করেছো এখানে অনামিকা মুখার্জি, আচ্ছা অনামিকা মুখার্জি বলেছো বেশ ভয়ের ঘটনা, ঋতুর বেশ সাহস আছে একদম। দীঘা আমার ভীষণ ভীষণ পছন্দের জায়গা, তোমার কেন? আমারও ভীষণ। আমাদের মনে হয় বাঙালিদের একটা আবেগ, বললাম না দীঘা মানে আমাদের একটা আবেগ, ভালোবাসার একটা জায়গা, আমাদের সেকেন্ড হোম। আমাদের কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে সবার আগেই বলি দীঘা। দীঘা আমার ভীষণ ভীষণ পছন্দের জায়গা। 2 দিনের ছুটি মানেই দীঘা। ইন ফিউচার কি যাব জানি না, অবশ্যই যাবে, কেন যাবে না? দীঘায় এত ঘটনা পাই তবুও তো আমি ছুটে ছুটে যাই। হ্যাঁ একজন বলেছে, অনামিকা মুখার্জিও বলেছেন, উনি বলেছেন কোরাল, হ্যাঁ রাইট, হোটেল কোরালেও সেম প্রবলেম। আচ্ছা এক্সপিরিয়েন্স আছে, তার মানে এখানে আর একটা হোটেলের নাম কিন্তু আমরা ঘটনার মধ্যে পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে আমার অরূপ ভট্টাচার্য বলেছেন কোথাও কি শান্তি নেই ঘুরতে যাবার? হ্যাঁ শান্তি আছে, আমরা না জানলেই শান্তি, জেনে শুনে গেলেই অশান্তি। পূজা দাস, কি অবস্থা? দীঘা কোন রুম হন্টেড কি করে যে বুঝবো? সব রুম তো খারাপ নয় দিদি ভাই, কি করে মানুষ বুঝবে ওই রুম খারাপ? ওটাই হচ্ছে বিষয়, আবার সব মানুষের সাথেও এরকম হয় না। তারপর পিয়ালি ভারদ্বাজ, তারপরে কমেন্ট করেছো মিত্তার্স ব্লগ, বলেছো হন্টেড রুম মূল কারণ মনে হয় সুসাইড বা হোমিসাইড ওই রুমে হয়েছে। তারপরে আমাদের কমেন্ট করেছো স্বপ্না কর্মকার, বলেছো হোটেলটা গুগলে সার্চ করে দেখলাম দিদি ভাই, আমরা ফ্যামিলি গিয়ে ওই হোটেলেই ছিলাম, লাকি হয়তো রুমটা আমরা পাইনি, বেঁচে গেছি, তাই তো হার্ট ফেল হয়ে যেত। সত্যি তাই, অনেকেই বলে তাই। অ্যাকচুয়ালিও না, দেখো ভয় পেলেই ভয়, এই বোন আমাদের ঋতু ভয় পায়নি বলেই কিন্তু ভয়কে জয় করে আছে। তারপরে সুপর্ণা কমেন্ট করেছো রেশমি ব্যানার্জি, তারপরে শামিমা সামরোজ, তারপরে টুকু সাবারবাল, বাপরে কি ভয়ের ঘটনা গো। হ্যাঁ তারপর জবা দেবী বলেছো হ্যালো সোনা দিদি ভাই, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি, আপনি কাল 3টের সময় যে ঘটনাটা
বলেছিলেন, ঘটনাটা আপনি বলেছিলেন রাতের বেলা। আমি যখন আমার ঘটনা বলবো তখন সবাই কমেন্ট করব। কই আপনি তো কমেন্টগুলো করবেন না। রাতে যে ঘটনাটা বললেন খুবই ভালো লাগলো। দেখো, অনেক সময় ঘটনা অনেক বড় হয়ে যায়। কালকে যেটুনি আমার তো ঘটনা ছাড়াও মায়ের আশীর্বাদ করতে হয়। প্রচুর মানুষের কালকে কাজ ছিল। কালকে শ্রাবণ মাসের হারিয়ালি অমাবস্যা ছিল। কালকে আমার অমাবস্যা, কালকে একটা মহাযজ্ঞ ছিল। প্রচুর অমাবস্যা পূর্ণিমা প্রত্যেক দিনের তুলনায় বেশি চাপ থাকে, যার জন্য খুব শর্টে বলেছি। আর আজকে বলেছিলাম পড়বো, কালকে বলিনি। মৌসুমী, তারপরে সন্ধ্যা মণ্ডল, পার্থ দাস, তারপরে প্রদীপ দাস, তারপরে কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল দিদিভাই, তারপরে অরুণ হালদার বলেছো আজকের ঘটনাটা খুবই সুন্দর, কিন্তু হোটেলের নামটা বলুন ম্যাডাম। পিন করা আছে, একটু দেখবেন পেয়ে যাবেন, পিন করা আছে, একটু কমেন্টে গিয়ে কমেন্টগুলো পড়বেন। সন্ধ্যা মণ্ডল, তারপরে জলি হাজরা। আমার কাছে ফটো ফুটেজও আছে, কিন্তু আমি হোটেলের ফুটেজটা দেওয়াটা ঠিক মনে করলাম যে না, অতটাও উচিত না, নাম যখন বলা যাচ্ছে তো ফটোটা নাই দিলাম। যাই হোক, তারপরে সোমা দাস পরিবার থেকে লিপিকা বেরা দিদিভাই, নীলিমা সিংহ, রূপা দে, তারপর কমেন্ট করেছে সঙ্গীতা দিদিভাই, তারপর রেখা অধিকারী, তারপরে দীপক হালদার, পার্থ দাস, সুপর্ণা দি বলেছো লাভ ইউ দি, লাভ ইউ টু। তারপরে কমেন্ট করেছো সোমা বিশ্বাস, সোমা বলেছো ঋতুর কাছে আগেই শুনেছিলাম, এখানে আপনার মুখে শুনে আরো ভালো লাগলো। খুব মর্মান্তিক আহ অভিজ্ঞতা। একদম ঠিক বলেছো তুমি সোমা, একদম ঠিক। ঋতু তাকে তার হয়তো বন্ধু হবে, ফ্রেন্ড সার্কেল। আমার প্রিয় মানুষের কমেন্ট আমার দিদি। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আব্দুল হক ভাই, তারপরে শম্পা মিনি কিচেন, সন্ধ্যা মণ্ডল, তারপর পার্থ দাস আবারও কমেন্ট করেছে, তারপর কমেন্ট করেছে সন্ধ্যা মণ্ডল, শুভঙ্কর ঘোড়ই, আহ তারপর জয়শ্রী ঘোষ, আবারও সন্ধ্যা মণ্ডল। আজকে কিন্তু সন্ধ্যা মণ্ডল দিদিভাই কিন্তু পার্থ ভাই আর সন্ধ্যা মণ্ডল দিদিভাই দুজনে কিন্তু মনে হচ্ছে সেম সেম যাবে। আদিত্যা চক্রবর্তী কি বলেছেন, দিদি আমি হুগলির বারোই পাড়া থেকে। আচ্ছা, আম, সত্যি বলছি দিদিভাই, আপনার কাছ থেকে দীঘার ঘটনাগুলো শুনে দীঘা যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। আমি আপনার নিত্য শ্রোতা। আচ্ছা, আপনার ঘটনা শুনে ঘুমোই। খুব ভালো লাগলো, শুভরাত্রি। আমারও খুব ভালো লাগলো। খুব ভালো থেকো, আর আমি চাই এরকম কমেন্ট করতে থাকো। কুইন মাম্পি আমাদের বোন বলেছে দিদি ভাই গল্পটা অনেক অনেকে বলে, বাট তোমার বলার স্টাইল একটা রিয়েল ফিল থাকে, যার জন্য গল্প শোনার ইন্টারেস্ট জাস্ট ওয়াও। ঝাড়গ্রাম থেকে লাভ ইউ দিদি ভাই, লাভ ইউ টু বনু। তারপর সুমনা ভট্টাচার্য, পার্থ ঘোষ, সন্ধ্যা মণ্ডল দিদিভাই, তারপরে আমাদের কমেন্ট করেছো ডলি দেবনাথ, তারপরে পিয়ালি ভারদ্বাজ, তারপরে কমেন্ট করেছো পঞ্চু, পঞ্চু কয়েল, পাপ্পু দে ভাই, গঙ্গা বৈরাগী, সুজাতা দাস দিদি ভাই, তারপরে সুষুমা, আদিত্যা, কিষাণু মান্না, তারপর কমেন্ট করেছো শ্রাবণী হাজরা, পরপর দুটো কমেন্ট করেছো। তারপরে স্বপ্না কর্মকার, প্যান্থার গেমিং বয়টি, আর একদম আমাদের প্রিন্ট করে দিয়েছি, আমাদের বোন জানিয়ে দিয়েছিল ঋতুপর্ণা রয় ওর নাম, নিউ দীঘা হোটেল নামটা ও জানিয়ে দেয়। তো এখনের মতো আসছি, কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি তো বলতে ভুলে গেছি, আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলো। সবসময় ওই টপ চুড়িদার পরতে পরতে বোরিং লাগে কখন। আর সব থেকে বড় কথা, আমি কিছু আমার ফেসবুক আইডির জন্য শর্টস বানাচ্ছিলাম, তার জন্য একটু শাড়ি টাড়ি পরে অন্যরকম একটু ভিডিও করছিলাম। তো তোমাদের বলে রাখি, আমার ফেসবুকে একটা আইডি আছে যার নাম হচ্ছে সোনা কথা। হ্যাঁ, দ্বিতীয় চ্যানেল আছে আমাদের সোনা কথা, ঠিক সেই নামেই নাম রেখেছি সোনা কথা। তোমরা কিন্তু গিয়ে সে আইডিটাকে ফলো করতে পারো। অনেক কিন্তু আমি ওখানে প্রচুর প্রচুর রিলস আমি শেয়ার করি, অবশ্যই কিন্তু তোমরা গিয়ে ফলো করতে পারো সোনা কথা। এখনের মতো লাভ ইউ টু, গুড নাইট, চলো টাটা।